এবার আমরা পড়ব গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হলো সমবেগে কোনো গতিশীল বস্তু তার বেগ সময় লেখচিত্র কেমন হবে সেই সম্পর্কে। এক্ষেত্রে লেখচিত্রটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, সেই জন্য আমরা একইভাবে আগের মতো যেমন আমরা সরণ সময় লেখচিত্র করছিলাম সেরকম আগের মতো আমরা দুটো অক্ষ কল্পনা করলাম, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অক্ষ বরাবর আমরা সময়কে প্লট করব, সময় টি, আর ওয়াই অক্ষ বরাবর বেগ ভি দিয়ে ডিনোট করছি আমরা, বেগ ভিকে প্লট করব। তাহলে সময় সাপেক্ষে যে বস্তুটা সমবেগে গতিশীল তার বেগ কিন্তু সব সময় স্থির থাকে, অর্থাৎ সময় বাড়ছে ক্রমশ কিন্তু বেগ একই থাকছে। তাহলে সেক্ষেত্রে লেখচিত্র প্রকৃতি কেমন হয়? সময় অক্ষের সমান্তরাল একটি লেখচিত্র পাওয়া যায়, সরলরেখা, সময় অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা বেগ অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই ছেদিতাংশটা কি নির্দেশ করে? বস্তুটি যে গতিবেগে গতিশীল সেই গতিটাকে নির্দেশ করে। যদি ভি গতিবেগে গতিশীল থাকে তাহলে ইউনিট আমি এখানে ভি ইউনিট লিখলাম, অর্থাৎ কোন এককে কোন সিস্টেমে আমরা চুজ করছি সেটা তো আমরা জানি না। তাহলে বস্তুটি ভি গতিবেগে গতিশীল থাকলে এবং সমবেগে গতিশীল থাকলে বস্তুটির বেগ সময় লেখচিত্রটি হবে সময় অক্ষের সমান্তরাল একটি সরলরেখা যেটা বেগ অক্ষে একটা ছেদিতাংশ থাকবে এবং এই ছেদিতাংশ বস্তুটির বেগের মানকে নির্দেশ করবে। এরপরে আমরা পড়ব সমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কেমন হয় সে সম্পর্কে। আমরা জানি যে সমত্বরণে যদি এফ সমত্বরণে গতিশীল কোনো বস্তুকণার প্রাথমিক বেগ ইউ হয়, অন্তিম বেগ যদি টি সময় পরে অন্তিম বেগ যদি ভি হয় তাহলে তার গতির সমীকরণ হয় ভি সমান হচ্ছে ইউ প্লাস এফ টি। এটা হলো সমত্বরণে গতিশীল কোনো কণার বেগের সমীকরণ, আমরা আগেই জেনেছি। এবার আমরা এইরকম কোনো বস্তুর ক্ষেত্রে তার বেগ সময় লেখচিত্র কেমন হবে সেটা প্লট করব। আমরা এখানে ধরতে পারি, যদি ধরে নেই বস্তুটার প্রাথমিক বেগ শূন্য অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে? এটা টি, এদিকে হচ্ছে ভি। যদি বস্তুটি প্রাথমিক স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে ইউ ইকুয়াল টু 0 হবে, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? এফ টি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভি ইকুয়াল টু এফ টি, এটা একটা সরলরেখার ইকুয়েশন, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এর সাথে ট্যালি করলে তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও তোমরা যদি ডেটা প্লট করে এমনি বাই লজিক তোমরা যদি দেখো তাহলেও দেখবে সেটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। এবং এই সরলরেখাটির নতি বস্তুটির ত্বরণ নির্দেশ করবে। নতি মানে তোমরা আগেই বলেছি যে সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে কতটা কোণে আনত আছে, তার ট্যান অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু ভি বাই টি হবে। অর্থাৎ তুমি যদি এর ওপরে কোনো একটা পয়েন্ট নাও তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এর করসপন্ডিং টাইম হচ্ছে এতটা টি এবং করসপন্ডিং ভি হচ্ছে এটা, তাহলে এই কণাটির স্থানাঙ্ক এই বিন্দুটির স্থানাঙ্ক হবে ভিটি। তাহলে এখান থেকে তুমি ওয়াই বাই এক্স করলে কি পাবে? ভি বাই টি, সেটা সমান হচ্ছে এফ। ভি বাই টি তোমরা ইকুয়েশন থেকে কি দেখতে পাচ্ছ? ভি বাই টি ইকুয়াল টু এফ। এই এফটা হলো সমত্বরণের মান, অর্থাৎ সমত্বরণে গতিশীল কণার, যদি এক্ষেত্রে ধরে নিলাম যে বস্তু কণাটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে তাহলে সমত্বরণে গতিশীল কণার ক্ষেত্রে তার বেগ সময় লেখচিত্র এরকম হবে। যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু না করে অর্থাৎ তার যদি প্রাথমিক বেগ থাকে তাহলে সেক্ষেত্রে লেখচিত্র কেমন হবে সেটা এদিকে একইভাবে টাইম অ্যাক্সিসে টি প্লট করলাম, এদিকে ভি প্লট করলাম। এক্ষেত্রে এটা সরলরেখা হবে, কিন্তু এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে না, এটা একটা ওয়াই অক্ষের ছেদিতাংশ থাকে। এখানে ওয়াই অক্ষ মানে হচ্ছে ভি অ্যাক্সিস, অর্থাৎ ভি অক্ষে একটা ছেদিতাংশ থাকবে। এই ছেদিতাংশটা প্রাথমিক বেগ নির্দেশ করছে, অর্থাৎ এটা হচ্ছে ভি সমান হচ্ছে ইউ প্লাস এফ টি, এই ইকুয়েশনটার সমীকরণ। তাহলে টাইম ইকুয়ালস টু 0, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে যেহেতু এক্সটাকে আগে লেখা হয় 0, ইউ, অর্থাৎ টাইম টি ইকুয়াল টু 0 হলে ভি সমান কত হবে? ইউ হবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হলো? টাইম অ্যাক্সিস হচ্ছে 0, এই বিন্দুতে ভি অক্ষে টাইমের ভ্যালু 0 কিন্তু বেগের ভ্যালু অর্থাৎ টাইম টি ইকুয়াল টু 0-তে কণাটি কিন্তু স্থির অবস্থায় নেই, কণাটার একটা নির্দিষ্ট বেগ আছে, সেটা হচ্ছে ইউ, সেটা কি আমরা বলি প্রাথমিক বেগ। তাহলে ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল সমত্বরণে ইউ প্রাথমিক বেগ এবং এফ সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রটা হবে এরকম, যার একটা ভি অক্ষে ছেদিতাংশ থাকবে। এই ছেদিতাংশটা বস্তুটির
প্রাথমিক বেগকে নির্দেশ করবে। এবং এই সরলরেখার নতি একইভাবে কণাটির ত্বরণকে প্রকাশ করবে। ত্বরণ হচ্ছে এফ, আমরা এইভাবে এখানে যেমন পেলাম সেই রকম। এক্ষেত্রেও আমরা নতি কী করে বার করব? এই বিন্দুতে আমরা যদি একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল থিটা থেকে আমরা নতিটা বার করতে পারবো। একইভাবে আমরা আগের মতো এর ওপরে কোনো একটা পয়েন্ট চুজ করে তার করসপন্ডিং ভি বাই টি যদি বার করি, তাহলে সেটা কিন্তু এফের ভ্যালু দেবে, অর্থাৎ কণাটির ত্বরণের মানকে সূচিত করবে। এবার পড়ব সমমন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কেমন হয় সে সম্পর্কে। আমরা আগেই বলেছি মন্দন বলতে কি বুঝি, যে কোনো বস্তু যদি একটা প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে, তারপর আস্তে আস্তে যদি সময়ের সাপেক্ষে তার বেগ ক্রমশ কমতে থাকে, তাহলে বলবো বস্তুর গতিতে মন্দন সৃষ্টি হয়েছে। তাহলে মন্দনের ক্ষেত্রে কিন্তু বস্তুটির একটা প্রাথমিক বেগ থাকবে। সেক্ষেত্রে সমমন্দনে গতিশীল বস্তুর ক্ষেত্রে তার বেগ সময় লেখচিত্রটি হয়, এদিকে টাইম এবং এদিকে ভি যদি প্লট করি, তাহলে সেটা দেখতে এরকম হয়, যেটাকে আমরা দেখেছি মন্দন নিয়ে গতিশীল কোনো বস্তু শেষমেশ কিন্তু স্থির অবস্থায় আসে, অর্থাৎ তার গতিবেগ শূন্য হয়ে যায়। সেজন্য এই লেখচিত্রটাকে যদি আমরা কল্পনা করি যেটা কোনো একটা জায়গায় গিয়ে স্থির হবে, সেজন্য আমরা এখানে ডটেড লাইন দিয়ে দেখালাম, অর্থাৎ এখানে যখন চলে আসবে তখন তার বেগ হচ্ছে শূন্য হয়ে যাবে। আর প্রাথমিক বেগ হচ্ছে এটা, অর্থাৎ এই প্রাথমিক বেগ নিয়ে বস্তুটি যাত্রা শুরু করেছে। তারপরে আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত তার বেগ ক্রমশ কমতে থাকছে। আমরা কি করে তুলনা করতে পারি? এর উপরে গ্রাফটার উপরে দুটো বিন্দু চুজ করলাম, একটা এ একটা বি। এই বিন্দুটার স্থানাঙ্ক, আচ্ছা এই বিন্দুর করসপন্ডিং ভেলোসিটি হচ্ছে এটা, এবং টাইম হচ্ছে এইটুকু। এখান থেকে এইটুকু যদি T1 ধরি, এখান থেকে এইটুকু যদি ধরি V1, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে V1, T1। একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরা হয়, দেখো টাইম কিন্তু বেড়েছে, অর্থাৎ T2, কিন্তু V2 হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে ছবি দেখেই তোমরা বুঝতে পারছো V2 লেস দ্যান V1, অর্থাৎ বস্তুর গতি মন্দনযুক্ত, কিন্তু T2 গ্রেটার দ্যান T1, অর্থাৎ টাইম বেড়েছে কিন্তু ভেলোসিটি কমে গেছে, সেই জন্য বস্তুটির গতি হচ্ছে মন্দনযুক্ত। এবং এক্ষেত্রেও এই সরলরেখাটি, যে এখানে একটা যে সরলরেখা তোমরা পেয়েছো, সেই সরলরেখাটি যদি নতি বার করো, তাহলে সেই নতিটা হচ্ছে এই সমমন্দনে গতিশীল বস্তুটার মন্দনের মান নির্দেশ করবে। এখন আমরা পড়ব অসমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। তাহলে আমরা একইভাবে এক্স অ্যাক্সিস বরাবর টাইমকে প্লট করলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভিকে প্লট করলাম। অসমত্বরণ অর্থাৎ ত্বরণের মান নির্দিষ্ট নয়। তাহলে এরকম অসমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে তার গ্রাফ হবে, যদি প্রাথমিক বেগ শূন্য হয় তাহলে সেক্ষেত্রে এরকম হবে, আর যদি প্রাথমিক বেগ ইউ নট ইকুয়াল টু 0 হয় তাহলে এরকম হবে গ্রাফ। এটা একটা অসমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। তুমি যদি এই গ্রাফের বিভিন্ন বিন্দুতে স্পর্শক টানো, যদি নতি বার করো, তাহলে দেখবে যে ক্রমশ গ্রাফের বিভিন্ন বিন্দুতে নতির মান ক্রমশ বেশি হচ্ছে, অর্থাৎ ত্বরণের মান কিন্তু ক্রমশ বাড়ছে, অর্থাৎ কনস্ট্যান্ট নয়, ত্বরণের মান কিন্তু কনস্ট্যান্ট নয়, নন ইউনিফর্ম। সেই জন্য এটাকে বলছে অসমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। একইভাবে আবার এরকমও হতে পারে, যদি ইউ ইকুয়াল টু 0 হয় তাহলে এই গ্রাফ হবে, আর যদি ইউ নট ইকুয়াল টু 0 তাহলে এই গ্রাফটা এখানে যেমন, এখানেও সেরকম, এটা ইউ নট ইকুয়াল টু 0 গ্রাফ। এটাও একটা অসমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র। তোমরা যদি গ্রাফের বিভিন্ন বিন্দুতে নতি বার করো, তাহলে সেই নতির মানই ত্বরণের মান নির্দেশ করবে। তোমরা যদি গ্রাফের এই বিন্দুতে নতি বার করো, যা নতির মান হবে, যদি এই বিন্দুতে নতি বার করো তাহলে সেই নতির মান আলাদা হবে। অর্থাৎ এই ভিটি লেখচিত্রের গ্রাফের যে কোনো বিন্দুতে নতি হলো বিন্দুটির ত্বরণের মান নির্দেশ করে। যদি সমত্বরণের হতো তাহলে দুটো বিন্দুতেই নতির মান এক হতো, কিন্তু যেহেতু এটা অসমত্বরণে গতিশীল, সেই জন্য এই গ্রাফ দুটোর কোনো বিন্দু, যে কোনো দুটো বিন্দু বা আরও বিন্দু সংখ্যা বেশি নিতে পারো। তোমরা যদি নতি নির্ণয় করো তাহলে দেখবে যে নতির মান প্রত্যেকটা বিন্দুতে আলাদা, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে ত্বরণের মান আলাদা। সেই জন্য এটা হচ্ছে অসমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। অসমমন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কেমন হবে এবার দেখব। আমরা আগের মতোই, আমরা আগে দেখলাম অসমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র কেমন হয়।
এদিকে টাইম অ্যাক্সিস প্লট করলাম, এদিকে ভি অ্যাক্সিস প্লট করলাম। এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ভি ভেলোসিটিকে নির্দেশ করছে। তাহলে মন্দন মানে হচ্ছে প্রাথমিক বেগটা বেশি এবং অন্তিম বেগ কম, তাহলে এবং এটা হচ্ছে অসম মন্দন। তাহলে এক্ষেত্রে গ্রাফ ভিটি লেখচিত্র এরকম হবে, এরকম হতে পারে। তুমি যদি এই গ্রাফটার কোনো বিন্দুতে বিভিন্ন বিন্দুতে নতি নাও, সেই নতির মানই এই মন্দনের মানকে নির্দেশ করবে এবং এই নতির মান বিভিন্ন বিন্দুতে বিভিন্ন হবে। আবার এরকমও হতে পারে, এটাও একটা অসম মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। এটাও একটা অসম মন্দনে গতিশীল বস্তু, এটাও অসম মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। এই দুটো গ্রাফেরই তোমরা যদি বিভিন্ন বিন্দুতে নতি নিয়ে মন্দনের মান হিসাব করো, তাহলে দেখবে প্রত্যেকটা বিন্দুতে নতির মান আলাদা। তার মানে প্রত্যেকটা বিন্দুতে মন্দনের মানও আলাদা। সেই জন্য আমরা এটাকে বললাম এই দুটো গ্রাফ হলো অসম মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র।